গানকে কখনো কোনো দায়িত্ববোধের মধ্যে ফেলতে চাই না, বড় পর্দা ছোট পর্দা হিসেবে বিভক্ত করতে চাই না। গান আমার কাছে গান। তুই যে আমারি সাত রাজার ধন। আমার অভিনয় গান সব কিছুর মধ্যে, ইভেন লেখনীর মধ্যেও ভুল ধরবে। আমি সারাদিন যাই খাই না খাই, আমাকে একটু ভাত দিন শেষে খেতেই হবে। আমি গান করি আমার নিজের জন্য এবং আমার ভালো লাগা থেকে, দ্যাটস ইট। আমার গান শোনার ব্যাপার হলো বাচ্চাবে না কোনো শিশু টাইপ, সব গান সবার গান আমার শোনা হয়। মাঝখানে নাটকের গানও আমি করতাম না। কেন করতাম না? আই হ্যাভ নো রিজন। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে। দর্শক, লালন সাঁইজি তার গানে এক পড়শির কথা বলেছিলেন। সেই পড়শিকে লালন সাঁই জীবদ্দশা কোনোদিন দেখেননি। আসলে সেই পড়শি হচ্ছে আমাদের আত্মা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু আমরা আজকে আমাদের পাশে পেয়েছি এমন একজন পড়শিকে, যাকে আপনি চাইলেই যখন তখন তাকে দেখে নিতে পারেন, তার গান শুনে নিতে পারেন। চমৎকার কণ্ঠ, তার সুরেলা কণ্ঠ। আমরা আজকে কথায় কথায় বহুদূর যাব সেই সঙ্গীত শিল্পী পড়শির সঙ্গে। পড়শি, হ্যালো। হ্যালো। আমি তোমাকে তুমি করেই বলি। প্লিজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পৃথিবীতে আমাদের মানুষ প্রায় 800 কোটি। এর মধ্যে গান গাইতে পারে মনে হয় খুবই কম। সবাই কিন্তু গাইতে পারে না। যারা গাইতে পারে তাদের সংখ্যা আমার ধারণা কত % হইতে পারে? আমাকে আজ করলে আমি বলবো যে সবাই গাইতে পারে, সবাই মোটামুটি গাইতে পারে, কিন্তু সবার কণ্ঠে সুর থাকে না। সুর থাকে না। হ্যাঁ, বা প্র্যাকটিসটা থাকে না। না, প্র্যাকটিস না, সুর থাকে না। যেমন আমিও গাইতে পারি, কিন্তু আমার সুর নাই। তো সেই সুরেলা মানুষদের মধ্যে, খুবই কম মানুষদের মধ্যে তুমি একজন। এটা তোমার কাছে কেমন লাগে? মানে কখনো মনে হয় না যে তুমি ব্লেসড বা কিছু একটা? আলহামদুলিল্লাহ, যতটুকু গাইতে পারি সেটার জন্য অবশ্যই ভালো লাগে। এবং সুরের সাথে সাথে আসলে প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো সব কিছু মিলিয়ে হ্যাঁ, ব্লেসড যদি আমাকে কোয়েশ্চেন করা যেহেতু হয়েছে, ব্লেসড আমি ফিল করি কিনা, ইয়েস, আই ডেফিনেটলি ফিল লাইক। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি তোমাকে করি, তুমি গান কেন করো? এটার উত্তর কি তুমি জানো? আমি গান করি, হ্যাঁ, আমাকে যদি পার্সোনালি আস্ক করা হয় যে আমি কেন গান করি, আমি গান করি আমার নিজের জন্য এবং আমার ভালো লাগা থেকে, দ্যাটস ইট। আমি খুব যে থাকে না অনেকে যে হ্যাঁ আমার গান একেবারে মানে ফেমাস হতে হবে, প্রত্যেকটা গান আমার একদম হিট হতে হবে, সেটা পরের ব্যাপার। মানে সবার আগে তুমি তোমার নিজের জন্য গান করো। ধরো আমরা তো আমাদের মন খারাপ হলে আমরা কি করি? গান শুনি। তোমার গানও শুনি, আরো অনেক সিঙ্গার আছে পৃথিবীতে, পৃথিবী জুড়ে অনেক সিঙ্গার। তুমি মন খারাপ হলে কি করো? আমি কখন আমার গান শুনি না, আর যাই কিছু করি কেন। কিন্তু আমি তো দেখি যে ফেসবুক রিলসে বা শর্টসে তোমার যত ভিডিও আমি দেখি, বেশিরভাগই তুমি তোমার গানই করো। হ্যাঁ, আমার গান তো করতেই হয়, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, আমার পছন্দের গান খুব মাঝে মাঝে গাওয়া হয়। আমার পছন্দের গান বলতে হলো যাদের গান শুনে আমি বড় হয়েছি, সেই গানগুলো একটু অল্প স্বল্প গাওয়া হয়। আর নিজের গানগুলো এই জন্য গাওয়া হয় যে মানুষকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ আমি কষ্ট করে এই গানটা গেয়েছিলাম কোনো এক সময়। একটু শুনে দেখো যে ভালো লাগলে লাগতে পারে। অনেক সময় থাকে না যে প্রথম গানটা যখন মিউজিকের সঙ্গে একটা গান যখন, আমার কথা যে আমি যখন শুনি হয়তো তখন ভালো লাগে না, কিন্তু অনেক বছর পরে বা কয়েকদিন পরে অনেকে যখন কভার করে গানটা, হ্যাঁ এটা হিন্দি হোক বাংলা হোক, অনেক সময় আছে যে কভার করার পরে না গানটা খুব ভালো লাগে। বা অনেক এখন তো আরেকটা ব্যাপার আছে যে একটু লোফি ওয়েতে গানগুলো আমরা শুনি, তখন দেখি কিরে গানটা তো সুন্দর, কোন গান? তখন আমরা চিন্তা করি আচ্ছা অরিজিনাল গানটা কি, এইটা হলো অরিজিনাল গান। সো এটার জন্য একটু মনে করিয়ে দেওয়ার জন্য আর কি, আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে। আমি আসলে যেটা জানতে চাচ্ছি যে গানটা তোমার লাইফে আসলে কি? গানটা আমার লাইফে একটা ভালো লাগার জায়গা, দ্যাটস ইট। এভরিথিং না? না, আমি আসলে এভরিথিং এই জন্য বলবো না যে
এভরিথিং হতে হলে না অনেক বাউন্ডারি চলে আসে, অনেক বাউন্ডারি বলতে অনেক দায়িত্ববোধ চলে আসে সেই জায়গার মধ্যে। আমি গানকে কখনো কোনো দায়িত্ববোধের মধ্যে ফেলতে চাই না। দায়িত্ববোধের মধ্যে ফেললেই না সেই জায়গার মধ্যে কাজ করার যে ইচ্ছেটা চলে যায় একটা সময়ের পরে। সো আমি কোনো দায়িত্ববোধের মধ্যে না, এটা আমার একটা ভালো লাগা। ভালো লাগার থেকে মন থেকে যতক্ষণ আমার আসছে ততক্ষণ আমি মন থেকে গাইতে পারবো। যদি এটা ভালো লাগার মধ্যে না পড়ে, মন থেকে কখনো আসবে না সেটা। সেটা হলো দায়িত্ববোধের মধ্যে পড়ে যাবে, এবং দায়িত্ববোধ থেকে যখন একটা গান গাইবো তখন এটা ভালো লাগবে না। ঠিক, তুমি ওই যে আরেকটা কথা যেটা বলছিলা যে তোমার মন খারাপ হলে তুমি তোমার গান শোনো না, কার গান শোনো? আমার মন খারাপ হলে আমি ডিপেন্ডস, অনেক সময় আছে যে লতাজির গান শুনছি, অনেক সময় আছে সাবিনা ইয়াসমিন ম্যামের গান শুনছি, রুনা লালা ম্যামের গান শুনছি, আবার অনেক সময় আছে আমি ইংলিশ সংও শুনছি। আসলে মন খারাপের যখন আবার মুড সুইং হয়, এই সময়ের যারা আছে তাদের কাজ শোনো, ধরো অরিজিৎ সিং। হ্যাঁ শোনা হয়, আমি সবার গান শুনি। আমি মানে আমার গান শোনার ব্যাপার হলো বাদ যাবে না কোনো শিশু টাইপ, সবার গান আমার শোনা হয়। তুমি কি রিসেন্টলি নিজের গান নিজে সুর করছো? রিসেন্টলি বলা চলে না, আমি অনেক আগে থেকেই শুরু করছিলাম। আমার ফার্স্ট অ্যালবামে আমার একটা সুর করা গান ছিল, এবং সে কথাটাও আমার লেখা ছিল। পরবর্তীতে আমি গানগুলো আর বের করিনি, কোনো না কোনো কারণে মনে হয়েছে আচ্ছা না থাক, দরকার নেই। এটা জিজ্ঞেস করার কারণ আছে, ধরো আমরা যে বললাম না যে আমরা মন খারাপ হইলে আমরা অন্যের গান শুনি, কারণ আমরা তো সুর দিতে পারি না, শুনি বা আমরা গাওয়ার চেষ্টা করি হেড়ে গলায়। কিন্তু তোমরা যখন মিউজিকের মানুষ, তোমার মনের কথাগুলো তখন কি সুরে সুরে বের হয়? সব সময় না, সব সময় না। ওই যে আমি বললাম না, আমি আসলে একদম মানে একদম সত্যি কথাগুলোই বলে দিই। সেটা হলো সবসময় আসে না। আমি বললে পারতাম যে হ্যাঁ সবসময় আমি গান লিখি মন খারাপ হলে। হয় না যে মনের কিছু কথা আসে, সেই গান, হ্যাঁ সেই কথাগুলি ধরো নিজেই সুর দিলে একটা নতুন সুর। আমরা তো প্যারোডি করি অনেক সময়, হইতে পারে। হ্যাঁ, তুমি কি প্যারোডি করো নাকি সুর দাও নিজে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। না না না, আমি প্যারোডি কখনো করি না। সুর দেই মাঝে মাঝে, যখন অ্যাকচুয়ালি মাথায় আসে সুর, অ্যাকচুয়ালি সে কষ্টগুলো থেকে বা মন খারাপ থেকে বা অভিমান থেকে যখন একটু আসে যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন আসলো, তখন মাঝে মাঝে সুর দিই, মাঝে মাঝে কথা লিখি। That's it. আমরা একটু বসি সামনে গিয়ে। হ্যাঁ প্লিজ। গান নিয়ে কথা বলতে গেলে তোমার সঙ্গে কথা বলার আলাদা একটা ব্যাপার আছে কিন্তু, কারণ তুমি এত ছোটবেলা থেকে গান করো। গান অনেকেই ছোটবেলা থেকেই করে, কিন্তু তুমি ছোটবেলাতেই তারকা খ্যাতিটা পাইছো, যেটা কিন্তু বিশেষ ব্যাপার। তোমার এই গানের জার্নিটা তারপরে সবাই জানে আমার ধারণা, কিন্তু এর আগে মানে একদম খুদে গানরা যে আসার আগে তোমার অ্যাটমসফিয়ারটা কেমন ছিল বাড়িতে গানের? আমি তো আমার নানুর কাছে থাকতাম উত্তরাতে, তো সেখানে আমার নানুর বাসার পরিবেশ ছিল নর্মাল, ওইরকম যে একেবারে গানের আসর বসতো বা হলো সবসময় গানের চর্চা হতো, ওরকম কোনো কিছু ছিল না। এটা হলো না তখন সবারই মানে মোটামুটি এই ব্যাপারটা ছিল, এই কালচারটা মোটামুটি ওই সময় খুব ভালো ছিল। সেটা হলো আমরা স্কুল থেকে আসতাম, বাসা আসার পরে 2 ঘন্টা আমরা ঘুমানোর সময় পেতাম, বা খাওয়া দাওয়া গোসল ঘুমানো সব কিছু 2 থেকে 2.5 ঘন্টা। এরপরে এই 4টা 4:30টার দিকে দেখা যেত যে একটু খেলার একটা ব্যাপার ছিল, কিন্তু খেলার ব্যাপারে ওই 1 ঘন্টা, ওটার পরেই হলো হয় নাচের ক্লাস নয়তো গানের ক্লাস। কি হলো তবলা শিখতো, এই যে ব্যাপারগুলো, এই চর্চাটা সবাই হলো ওই স্কুলগুলোতে বা হলো বাসায় আসতো, ওই কালচারটা তখন ছিল। তো এইভাবেই আমারও ছোটোবেলাটা ওইভাবেই কেটেছে যে আমি স্কুল থেকে আসতাম, তারপর একটু রেস্ট নিয়ে খেলার জন্য হয়তো বা 1 ঘন্টা সময় পেতাম, তারপর আমার উস্তাদজি আসতেন আমাকে গান শেখানোর জন্য। গান 1 ঘন্টা ক্লাস করে দেন পড়তে বসতাম। তারপর হলো এই তো মানে রেগুলার যে ইয়েটা। আমার ধারণা তোমার মায়ের একটা বড় অবদান আছে এর পেছনে। আমার আম্মু গান গাইতেন, এখনো মোটামুটি গান গায়। তো আমার আম্মু আমাকে ইন্সপায়ার করেছে, এখন ইন্সপায়ার করে। ইন্সপিরেশনের জায়গাটা থেকে আমার আম্মু 100% অবদান আছে, সেটা আসলে বলাই বাহুল্য। আর গান শেখার ব্যাপারে আমার নানুর এটা অনেক বেশি, বিকজ আমার নানুর কাছে হলো আমি হাতে খড়ি।
আচ্ছা, মানে সারগামটা শেখা বা সবকিছু। নাচ গান আবৃত্তি সবই হলো আমার নানুর কাছে আমি ফার্স্টে শিখি, তারপর আমি ওস্তাদজির কাছে যাই, মানে আমার নানু ভর্তি। তোমার ভাইও তো গানের মানুষ ছিল, স্বাক্ষর। ও গান গায়, এখনো গায়, বা গিটার প্লে করে মাঝে মাঝে। বাট ওর সব থেকে বড় গুণ হলো আমার গানে ভুল ধরে। ও গান গাক না গাক, আমার অভিনয় গান সব কিছুর মধ্যে, ইভেন লেখনীর মধ্যেও ভুল ধরবে। তাছাড়া মনে হয় ওর ভাত হজম হয় না, আমার কাছে যেটা ফিল হয়। আর ভাইয়া তো আম্মুর কাছে থাকতো, আমি হলো আমার নানুর কাছে শিখতাম। আর ভাইয়া কখনো গান শেখে নেই, ভাইয়া নিজে নিজেই যতটুকু ইয়ে করছে, ভাইয়া গিটার শিখেছে। তাছাড়া কোনো মানে ইয়ে না যে একেবারে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা গানের, সেটা না। তোমাদের ভাই বোনদের মধ্যে যে এক ধরনের তোমাদের সবখানে একসঙ্গে দেখা যায়, তোমাদের বন্ডিংও ভালো। তো যদি তুমি নানুই বাড়িতে থাকো আর ও যদি মার সঙ্গে থাকে, মানে বাবা বাড়িতে, তাহলে এই ছোটবেলার দূরত্বটা কাটায় পরে কিভাবে তোমাদের? আমার ছোটবেলাটা খুব মজার ছিল। মজার ছিল বলতে কি, মানুষজন বলে যে আমি নানু বাড়িতে বেড়াতে যাব, আচ্ছা, বা নানার সঙ্গে দেখা করতে যাব, বা দাদুর সঙ্গে দেখা করতে যাব। আর আমার ছোটবেলা ছিল সব সময় ক্লাস 6-7 পর্যন্ত আমি আম্মুর বাসায় বেড়াতে যাব। আমি আম্মুর ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব, বছরে একবার কি দুবার হলো দেখা করতে যেতাম। এটার পিছনের রিজন ছিল, কারণ হলো ভাইয়ের স্কুল ছিল মতিঝিল আইডিয়াল, আমার স্কুল ছিল বসুন্ধরা ভিকর্নেসা, বসুন্ধরার এই ব্রাঞ্চে ছিলাম আমি। তো ওটার জন্য না আম্মু এত দূরে দুজনকে তো আনানো সম্ভব না, একজন বসুন্ধরা, একজন হলো মতিঝিলে। সো আমি একটু আমার নানুর সাথে বেশি ঘনিষ্ঠ ছিলাম আর কি। আমি মানে বলে যে নানির সঙ্গে সঙ্গে ঘুরে শুধু এই ব্যাপার ছিল আমার। সো ওটার জন্য আমার একদম ছোট্টবেলার থেকেই আমি নানুর কাছেই ছিলাম, এবং নানুর জন্য মায়া লাগতো। নাটক সিনেমাতে যদি একটু বয়স্ক কাউকে দেখতাম, কান্না শুরু করতাম। আমার আম্মুর বাসায় যদি যখনই যেতাম, তখন নাটক সিনেমায় যদি বয়স্ক কাউকে দেখতাম, তখন কান্না করতাম। কেন? তোমার নানু মনে? আমার খালি মনে হতো যে আমার নানুর মতো দেখতে, আমি নানুর কাছে যাব। এটার জন্য যে আমি 5 দিনের জন্য গেছি আম্মুর কাছে, তারপরে আমি নানুর কাছে যাব। আর আমি নানুকে হলো মিরাপু ডাকি, আমি মিরাপু, আর নানু ভাইকে ডাকতাম আমি বাব্বা। আমি মিরাপুর কাছে যাব, এইটার জন্য। আর তখনই ভাইয়ের সঙ্গে যেটা, যে হ্যাঁ ও প্রায় সময় মাঝে মাঝে আসতো, আম্মু যখন বেড়াতে আসতো আর কি আমাদের এখানে, তখন ওর সঙ্গে খেলতাম। এবং তারপর যখন আমি আম্মুর বাসায় যাই, গিয়ে যখন ক্লাস 7-এর লাস্টের দিকে আম্মুর বাসায় মানে আম্মুর সাথে থাকা স্টার্ট করেছি, তখন থেকে হলো ভাইয়া। ওই আরেকটা ব্যাপার কি, আমি কখনো ওকে ভাইয়া ডাকি না, ওকে আমি সবসময় স্বাক্ষর ডাকি। এবং এটা নিয়ে ও আগে কমপ্লেন করতে, এখনও কমপ্লেন করে না। ওই মানে ইউজড হয়ে গেছে এবং বিরক্ত হয়ে গেছে, ত্যক্ত বিরক্ত থেকে আর কোনো কমপ্লেন নেই তার। এটার রিজন হলো যেহেতু ছোটবেলায় ওই বড় ভাইয়ের ব্যাপারটা ওর কাছ থেকে আমি একটু ছিলাম, আমরা যদি দূরে দূরে ছিলাম। একটা বয়সের পর যখন গিয়েছি, তখন আমাদের মধ্যে বড় ভাই ছোট বোন এটার থেকে বেশি ফ্রেন্ডলি ব্যাপারটা চলে আসছে। এটার জন্য হলো আয় স্বাক্ষর শোন, আয় শোন, এটা হ্যাঁ তোকে এটা বলছি, তুই তো যেটা হয় পিঠাপিঠি ভাই বোনদের মধ্যে আসলে ভাইয়া বলে আপনি বলে আমি কমই দেখেছি, খুব কমই হয়, এটাই হয় আর কি। আমি এই তোমাকে প্রায়ই দেখি, তুমি দেশের বাইরে ঘুরছো, জাহাজে, পাহাড়ে, সমুদ্রে, তুমি কি ঘুরতে অনেক ভালোবাসো? আমি অনেক পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমাকে এইখানে বেঁধে রাখার রিজন হলো আমার গান এবং অ্যাক্টিং। এখন যদি অ্যাক্টিংটা করছি, এই দুটো। তাছাড়া আমাকে আসলে কোনোভাবেই দেশের মধ্যে বেঁধে রাখার মতো না। আমি খালি এইখানে ঘুরবো, ওইখানে ঘুরবো, ওইটা দেখবো, সেটা দেখবো। দেশে বলে ভুল হবে, মানে ঢাকার মধ্যে আমাকে বেঁধে রাখার মতো না। আমি খুব ঘুরতে পছন্দ করি। কক্সবাজারে যে আমি কতবার গিয়েছি, এমনও হয়েছে যে 1 মাসে আমি 6-7 বার গিয়েছি, এবং আমার কাছে এটা ভালো লাগে। আমার কাছে নতুনের থেকে বেশি হলো ভালো লাগে, যতবারই দেখি ততবারই ভালো লাগে। আমার কাছে নীলগিরি অনেক পছন্দ, আমার কাছে হলো বান্দরবন স্পেশালি অনেক পছন্দ, রাঙামাটি অনেক পছন্দ, তারপর হলো কক্সবাজার খুবই পছন্দ, মানে আমার খুব পছন্দের একটা জায়গা। তুমি সব বাংলাদেশের কথাই বললা, কিন্তু ভেতরের কথাই, কিন্তু তোমাকে তো আমরা বেশিরভাগ বাইরেই দেখি। যেমন এই যে ইন্দোনেশিয়া ছিল সম্ভবত, এই যে এখানে আসার আগেই। না, মালয়েশিয়া ছিল। মালয়েশিয়া, আচ্ছা। হ্যাঁ, বেশিরভাগ ছবিতে দেখা হয়, কারণ হলো আমি জাস্ট আপনিই বলেন,
আমি কক্সবাজারে 1 মাসের মধ্যে 8 বার গেলাম। আমি 8 বারের ছবি আর কত দিব? So, একই ছবি আর কত দিব? মানুষজন দেখতেছে আচ্ছা ঠিক আছে আমি কক্সবাজারের পানির মধ্যে আছি, মানুষজন বলে তুমি কি কক্সবাজারে থাকো? সো আমি ওই একবারের ছবি দিই আর বাকিগুলো আর ছবি দিই না, বিকজ একই জায়গায় ছবি বারবার দিয়ে লাভ নেই। আর দেশের বাইরেগুলো কারণ হলো এক এক সময় যখন এক এক দেশে যাই, নতুন কোনো জায়গায় যখন যাই তখন ওই নতুন ছবিগুলো হলো আমি জাস্ট আপলোড করি। তাছাড়া ইভেন এটাও আছে যে আমি ধরুন এখন আমি কুয়ালালামপুর গেলাম, একবার যাওয়ার পরে সেকেন্ড টাইম যখন আমি আবার কুয়ালালামপুরে যাব তখন আমি কুয়ালালামপুরের ছবি দিব না। আমি যদি নতুন কোনো জায়গায় যাই ওই দেশের, তাহলে আমি ওই দেশের ওই নতুন জায়গার ছবি দিব, বিকজ আমার ছবি দেওয়ার রিজনটাই হলো মানুষকে জানানোর জন্য, মানে জানানোর জন্য বেসিক্যালি যে ওনারা যখন যাবে ওনারা যেন এই জায়গাগুলি দেখতে পারেন। এমনিতে দেশের বাইরে কোন জায়গাগুলি তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে, তুমি দেখছো মানে এক্সপেরিয়েন্স করছো যে জায়গাগুলি অন্যদেরও যাওয়া উচিত? আমি তো সব জায়গায় অনেক জায়গায় তো যাওয়া হয় নাই, যে কটা জায়গায় গিয়েছি ঘোরার জন্য বেসিকলি, সেই জায়গা থেকে হলো এই দিকে খাওয়ার জন্য আমি বলবো থাইল্যান্ড বেটার। আমি জানি না মানুষজন কেন বলে মালয়েশিয়া বেস্ট খাওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য, বাট আমার কাছে হলো থাইল্যান্ড অনেক ভালো লাগে খাবারের জন্য। অ্যান্ড অনেকের একটু ভুল ধারণা আছে ওখানে হালাল ফুড পাওয়া যায় না, বাট ওখানে অনেক হালাল ফুড আছে অ্যান্ড ওগুলো মজা। অ্যান্ড স্পেশালি হচ্ছে আমার লাইক ওখানে বাঙালি খাবারও আছে। আমি হলো ভাত প্রিয় মানুষ, তো আমি সারাদিন যাই খাই না খাই আমাকে একটু ভাত দিন শেষে খেতেই হবে। আমি অনেক পছন্দ করি ভাত, ইভেন আমি পোলাও খেলেও সাথে আমার একটু ভাত খেতে হবে। পোলাওর সাথেও আমি পোলাও বিরিয়ানিতেও এতটা মানে এতটাও পছন্দ না আমার যতটুকু না ভাত। ভাতের সঙ্গে কি পছন্দ তোমার বলো? আমি ভাত লবণ দিয়ে হলেও খেতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আই ডোন্ট মাইন্ড, আই লাভ ভাত, দ্যাটস দ্য থিং। এমনও হয়েছে যে আমি বাইরে গেছি সারাদিন কনসার্টের জন্য, দেখা গেছে যে বা কোনো একটা পার্টিতে গেলাম, পার্টি বলতে হলো থাকে না যে স্পেশালি বিয়ের প্রোগ্রামগুলোতে, হ্যাঁ কাচ্চি বিরিয়ানি এতগুলো করে দিল, ওটা খেলাম। খাওয়ার পর বাসায় এসে আমি আম্মুকে আম্মা ভাত আছে, আম্মা ভাত করি। আরে ভাত তো রান্না করি নাই আজকে বাইরে থেকে খেয়ে আসবো, এই জন্য তো আমি রান্না করি নাই, আর এখন আমার রান্না করে না। তা আমি বসে বসে আব্বুকে গিয়ে আবার বলা শুরু করি, বিকজ আব্বা ভাতটা একটু চলো না রান্না করো না, একটু রান্না করো না, বিকজ আমি মার গালতে পারি না। দ্যাটস রাইট। তুমি কি রান্না একেবারেই পারো না? আমি রান্নাঘরে গেলে একটা ব্যাপার আছে যে আমি নাকি হাত পুড়ে ফেলি, কপাল পুড়ে ফেলি। নাকি কেন? তুমি তো কনফার্ম থাকবে যে হ্যাঁ আমি হাত পুড়ে ফেলি বা এটা আমি কনফার্ম, এটা হলো মানে একটু আশেপাশে মানুষ যখন বলে তখন একটু কনফিডেন্ট লেভেলটা বেশি বেড়ে যায় আর কি, যে হ্যাঁ আমি পুড়ে ফেলি, দ্যাটস ইট, আমি পুড়ি, আমি যাব না। আমি যাই রান্না করি সবাই এটা পছন্দ করে, আমি যেটাই রান্না করি জানি না, বিকজ হলো আমি রান্নাটা আমার আম্মুর কাছ থেকেও মাঝে মাঝে শিখি, মাঝে মাঝে মানে শিখেছি বা এখনও শিখছি। কিছু কিছু রান্না আছে আমাদের বাসায় যিনি কাজ করেন সে আপুর কাছ থেকেও আমি শিখি। উনি হলো রান্না করে, তো মাঝে মাঝে গিয়ে দেখি উনি কী রান্না করতেছে, তো উনি যখন যেটা দেয় তখন ওইটা দেখে দেখে তখন আমি এটা ইয়ে করি, রান্নাটা শিখি। আর মাঝে মাঝে তো ইউটিউবতে আছি, আমাদের সব সমস্যার যেটা পারবো না সেটা ইউটিউব আছে, ইউটিউব দেখাই আছে। দিবে That's রেসিপি it, কি হ্যাঁ। আছে। আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমার সঙ্গে তোমার মাকে আমরা ছোটবেলা থেকে দেখতাম, এখন তোমার ভাইয়াকে দেখি, এখন আম্মু এবং ভাইয়া দুজনকে দেখায়। তোমার বাবার সম্পর্কে কিন্তু আমরা সেভাবে জানি না, আচ্ছা, এবং একটু জানার খুব ইচ্ছা আছে তোমার বাবার সম্পর্কে। আমার আব্বু তো চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ওয়াটার ডেভেলপমেন্টে, এবং এখন রিটায়ার্ড পারসন, বেশ অনেক বছরই হলো, বাট আব্বুকে দেখা যায় না, বিকজ আমি মানে আমার এবং আব্বুর মধ্যে একটা ইয়ে আছে, আমরা খুব ইজিলি নার্ভাস হয়ে যাই এবং অ্যাংজাইটি কাজ করে আমাদের দুজনের মধ্যে। সো আমি এটা দেখাই না, আব্বু দেখায়। আমি যদি বা কোনো একটা ধরুন আমি ইন্টারভিউতে আসলাম, আমি কি বলবো না বলবো ওইটা চিন্তা করি আব্বুর অ্যাংজাইটি, লাইক আব্বুর প্রেশার হাই হয়ে গেছে ওইখানেই পানি দাও। সো আব্বু খুব একটা মানে এই অ্যাংজাইটির কারণেই, এবং আব্বু খুব একটা মানুষের সামনে আসতে পছন্দ করে না। আব্বু খুবই গানপ্রিয় মানুষ, খুবই রসিক একজন মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় যে আমিও খুব চুপচাপ থাকি বাসায়, আম্মু চুপচাপ থাকে, আমার ভাইও চুপচাপ থাকে। একমাত্র ব্যক্তি যার কথা এবং যার গান সারা বাসা শুনতে পারে, এবং শুধুমাত্র বাসা না, আই বিলিভ যে আমাদের উপরতলা নিচতলা সবাই শুনে,
মানে সেটা হলো উনি আমার আব্বা। আচ্ছা। আমার আব্বা সকাল থেকে রাত পর্যন্ত খালি কনসার্টই করে, নিজে নিজে গান গায়। কি গান গায় উনি? সব গান তোমার আব্বুর। গান? না, আমার গান মাঝে মাঝে গায়। আচ্ছা। যেমন আব্বুর কিছু পছন্দের গান আছে, লাইক আমার বড় একা গানটা আব্বু মাঝে মাঝে গায়, আচ্ছা। জনম জনম গানটা আব্বু আচ্ছা। গায়। আর তাছাড়া আব্বু পুরোনো দিনের গানগুলো গায়। এবং আব্বুর একটা কথা সব সময় আব্বু বলে, সেটা হলো দেখো আমি শুধুমাত্র অভিনয়টা করি নাই দেখে, আমি যদি অভিনয় করতাম তাহলে রাজ্জাক স্যার আর রাজ্জাক স্যার থাকতেন না, রাজ্জাক স্যারের বদলে আমি আসতাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে আমরা মানলাম, তুমি তাও খুশি থাকো। চলো আমরা আবার একটু উঠি, অনেকক্ষণ বসলাম এখানে, আমরা সামনের দিকে যাই দিকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তোমার নীলয়ের কথা বলছি। আচ্ছা, নিলয়ের কথা বলবো। ও আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি, সুস্থ আছি। তোমরা এই যে মিডিয়াতে যে কথা বলো না, এই যে না বলাতে মানুষের ধারণা হচ্ছে যে তোমরা ছোটবেলা থেকেই প্রেম করে। হ্যাঁ, না প্রেম করা খারাপ না, আমি সেটা খারাপ বলি না, কিন্তু মানুষ ভুলটা জানে। তোমাদের আসলে বলা উচিত যে ছোটবেলা থেকেই প্রেম করছে এখন, মানে এরকম একটা ধারণা তো হ্যাঁ, হয়েছে হ্যাঁ। কিন্তু মানে আমার কথা হলো কি, হ্যাঁ আমার কথা হলো যে হ্যাঁ অনেকে, এই যে আপনি যেরকম বললেন যে অনেকের মধ্যে ভুল ধারণা জন্মায় বা এটা সেটা, আমার কথা হলো যে আমি না এত কিছু চিন্তা করি না। আমার কথা যে কে কি ভাবছে না ভাবছে, ভুল ধারণা জন্মালে কি না জন্মালে কি, তাতে আমার কি বাবা, আমি তো ভালো আছি, নিলয় তো ভালো আছে, হু কেয়ারস নাও। আচ্ছা, ও কি এখন ইয়েতে থাকে, ইউকেতে থাকে এখন? ইউএসএ তে? কিন্তু আমরা সবখানে শুনলাম যে সে ইউকেতে থাকে। না না না, ইউএসএ। ইউএসএ তে থাকে। ওকে, তোমরা কি একসাথে থাকার প্ল্যান করো না এখনো? হ্যাঁ, ও আসে এবং আমারও হলো যাওয়া, লাইক আসা যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। এভাবেই চলবে? এভাবেই চলবে বলতে হলো যখন মনে হবে যে আচ্ছা ও, আমি সবটুকু দায়িত্ব ওর কাছে দিয়ে রেখেছি, তো সো ওর কাছে দায়িত্ব দিয়ে রাখো। যে আমি বলেছি যে আচ্ছা শোনো, তোমার যদি মনে হয় যে হ্যাঁ লাইক ওরও ইয়ে আছে, আচ্ছা আমি একটু বাংলাদেশে এসে কয়েক বছর থাকি, তারপরে তুমিও এসে থাকবা, একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, তো হুট করে তো আমি সো রিসেন্টলি শুনলাম, দেখলাম যে সেও গান করছে আবার। না, আবার ভুল, গান করছে ভুল। এই যে এগুলো কিন্তু আমি কিন্তু গণমাধ্যমেই পাইছি। আচ্ছা না, ক্লিয়ার করো। ও গান করে না, ও গান গায়। হ্যাঁ, ও গান গায়, যে মানে গান করে বা গান গায় যেটা, যে ও তখন থেকে টুকটাক গান গায়, ওর গানের চর্চা এখনো আছে, কিন্তু মানুষের সামনে আসতে পছন্দ করে না, এই জন্য কখনো কাইন্ড অফ বলা চলে। ও খুব একটা হলো মানুষের সামনে আসতে পছন্দ করে না, বা ও নিজের কাজ নিয়ে মানুষের সামনে আসতে পছন্দ করে না, দ্যাটস ইট। আর আবার না, ওর কোনো কাজ, লাইক ও হ্যাঁ ও সবসময় কাজ করে ওর মতো করে, বা ও আমাকে সাপোর্ট করে সব সময়। ইভেন আমার গান লেখার ব্যাপারে বা সুর করার ব্যাপারে ও অনেক সাপোর্ট করে। মানে সে কি নিজেও সুর করে? হ্যাঁ, ও ওর মতো গান গায়, সুর করে ওর মতো করে, বাট ও এই সেক্টরে ও আসতে খুব একটা ইচ্ছুক চায় না। না। ও ওর মতো করে, যে বললাম না যে ও একটু ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করে বেশি, ক্যামেরার সামনে আসার থেকে। এক মাস আগে হঠাৎ করে প্রেম হয়ে গেল, মানে ব্যাপারটা কেমন? এক মাস আগে না, কয়েক মাস আগে। বিয়ের কয়েক মাস আগে? কয়েক মানে মাস এক আগে। বছরও না? না 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 না, কয়েক মাস আগে আমার কাছে মনে হয়েছে যে ওকে পছন্দ, ওরও মনে হয়েছে পছন্দ। আব্বু আম্মুকে বলেছি, বিকজ ওকে যেহেতু অনেক বছর ধরেই চিনি, ও বলেছে ওর আব্বু আম্মুকে, দ্যাটস ইট। আমি এই কথাটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমার যখন বিয়ের খবরটা বের হয়, তখন তোমার খুদে গানরাজের যারা তোমার সঙ্গে প্রতিযোগী ছিল, তাদের অনেকেই কিন্তু বক্তব্য দিচ্ছিল যে হ্যাঁ আমরা জানতাম আগে থেকেই। তাই? হ্যাঁ, মারিয়া ওয়ান পিস যে নাটকটার কথা তুমি বললা, হ্যাঁ আমি কিন্তু নাটকটা দেখছি এবং আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছিল যে তুমি পেশাদার অভিনেত্রী। কেন আমি তোমাকে বলি, ওখানে তোমার একটা ক্যারেক্টার ছিল টমবয় টাইপের একটা মেয়ে, এবং এইটা সাধারণত নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কেউ এই টাইপের ক্যারেক্টার দেয় না কিন্তু। এবং আমি দেখলাম তুমি বেশ ভালো অভিনয় করছো। অল ক্রেডিটস গোস টু বাবু ভাই। আচ্ছা, উনি অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় কি, যে ঠিক আছে যারা অভিনয় করছেন বা এই ব্যাপারে পারদর্শী, ওনাদের কথা আলাদা, কিন্তু নতুন এসে নিজের থেকে অভিনয় ফুটিয়ে তোলার থেকে যিনি ডিরেক্টর থাকেন, ওনার উপর অনেকটা কিছু নির্ভর করে। এবং বাবু ভাই এই ব্যাপারটা আসলে প্রমাণ করেছে যে লাইক আমি বুঝতে পারছিলাম না কি করব না করব, বাবু ভাই প্রত্যেকটা বার আমাকে একদম সুন্দর করে উনি নিজে অভিনয় করে করে আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। সো তো এরপরও তো তুমি আরো বেশ কয়েকটা নাটক করছো, যেমন এবং
সবগুলি নাটকে আমি দেখলাম যে ভালোই দর্শক পছন্দ করছে এবং ভিউ পাইছো। জোবানের সঙ্গে কাজ করছো পরপর কয়েকটা নাটকে। আমার বেসিক্যালি না জোবান ভাইয়ের সঙ্গে অনেক বেশি করা হয়েছে। লাইক আমার আমার আসলে মাথার মধ্যে এই মুহূর্তে আসতেছে, আই এম ভেরি সরি, বাট ইয়াশ ভাইয়ের সঙ্গে আমার করা হয়েছে। ইয়া, সো আমার জোবান ভাইয়ের সঙ্গে আমার যদি 10টা নাটক হয়ে থাকে তার মধ্যে 8টা নাটকই দেখা যায়, মানে গড় পড়তে আমি বলছি, গড়ে 8টা নাটকই হলো জোবান ভাইয়ের সঙ্গে আমার করা হয়েছে। এখন এমনিতে নাটক নিয়ে তোমার ইয়েটা কি, তুমি কি বলে প্ল্যানটা কি, নাটক বা মানে অভিনয় নিয়ে আসলে কি করতে চাও? মানে অভিনয় নিয়ে মানে আলাদা করে কোনো কিছু করার নাই। যদি এরকম প্রস্তাব আসলে পছন্দ হলে করবা, এরকম এটাই। এরকম ব্যাপার। আচ্ছা, এখন তো তোমাকে সবাই অনেক অভিনেত্রী হিসেবে চেনে জানে, কিন্তু তুমি তো আগেও অভিনয় করছো, যেমন আমরা মেন্টালে দেখলাম তোমাকে শাকিব খানের সঙ্গে। হ্যাঁ, মেন্টালের মধ্যে শুধুমাত্র আমি যে গানটা গেয়েছিলাম ওখানে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং পড়শি হিসেবেই আমি ওখানে ছিলাম। আপনার কথার রেশ ধরেই বা আপনি যে লাইনটা সবসময় বলেন, মানুষের তো ভুল অনেক থাকে, হ্যাঁ মানে ভুল ধারণা থাকে, সেটা ভাঙানোর দায়িত্ব তোমার। ভাঙানোর দায়িত্ব এটা একটু আমি গত অনেক বছর থেকে ভাঙানোর ট্রাই করছি, কিন্তু এখনো ভাঙছে না। সেটা হলো ওখানে আমি অভিনয় করি নাই, ওখানে আমি শুধুমাত্র আমার গানের মধ্যে আমার অ্যাপিয়ারেন্স ছিল। That's it. একটা নাটক পড়শি করেছিল, সেখানে কিভাবে যেন আমি একটা ছোট্ট চরিত্র আমি যার সঙ্গে দাঁড়িয়ে আছি উনি হলো আমার জীবনের প্রথম নাটকের কো অ্যাক্টরও বলা চলে, রাইট? আমার সঙ্গে উনিও ছিলেন ওখানে। অ্যাকচুয়ালি আমিও তো ওরকম কোনো রোল প্লে করি নাই, হ্যাঁ, বাট সেই দিক থেকে ধরা যেতে পারে যে আপনি সেই নাটকে ছিলেন আমার সঙ্গে। নাটকটা ছিল সম্ভবত আলম আশরাফের, আমার নাটকের নামটা মনে নেই। আমারও মনে নাই, আমার একটু ভুলে যাওয়ার স্বভাবটা বেশি আছে তো। আমার এটা মনে আছে, নাটকটা শুটিং হয়েছিল তোমার নানু বাড়িতে। জি, আমার উত্তরায় নানুর বাসা যেখানে আমি বড় হয়েছি, ওটা ওই বাসাতেই হলাম বড় হয়েছি। হ্যাঁ, এবং তোমাদের বাসায় এবং নিচেও গ্যারেজে কি বলে দারোয়ান যেখানে থাকে ওইখানে। ভালো, যাই হোক, এখন এটা বলার পর দেখবা যে দর্শকরা খুঁজে খুঁজে সেই নাটক বের করে দেখবে। গানের ব্যাপারে আমরা আবার আসি। তুমি, আমার মনে আছে আমাদের একটা মিউজিক চ্যানেল ছিল, সেখানে সারাদিন যত গান বাজতো তার 50% গান ছিল তোমার। তাই? আচ্ছা। তোমার আরিফিন রুমির একটা গান ছিল কি যেন, খুঁজে খুঁজে জনম জনম, আমার এখন মনে, ছিল ইমরান ভাইয়ের সঙ্গে। ইমরানের সঙ্গে, রাইট? আচ্ছা, তুমি তো ধরো এই আরিফিন রুমি, ইমরান, জুয়েল মোর্শেদ, হৃদয় খান, এদের সঙ্গে গান করছে এবং সবার সঙ্গে কিন্তু তোমার একটা ভালো কোলাবোরেশন হয়েছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, ধরো ইমরান কিন্তু সিনেমায় অনেক গান করে, হৃদয় খানও করছে পরে কম, কিন্তু ইমরান বেশি করে। ইমরানের অডিওতে আমরা ইমরান আর পড়শিকে যেভাবে পাইছি সিনেমাতে পাই না, এটা কারণটা কি তুমি কি বলবো আমাকে? আমি কোনো কারণ জানি না, দেখা যায় যে আমি প্রথম থেকে একটু বেছে বেছে গান করি তো। আর জুটির একটা ব্যাপার, যেমন হলো যখন রুমি ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে আমি রুমি ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে অনেক মুভিতে গান করেছি। তারপর হলো যেমন হাবিব ভাইয়া আবার ন্যান্সি আপুর সঙ্গে জুটি বেঁধে অনেক মুভিতে গান করেছেন। তো এখন ইমরান ভাইয়া জুটি বেঁধে হয়তো কাজ করছেন। সো এটা অ্যাকচুয়ালি যখন যেই জুটিকে যেই প্ল্যাটফর্মে মানুষ বেশি নেয় সেই জুটির ব্যাপারটা আলাদা। আর আমি আমার ব্যাপারে কথা যদি বলি, আমি একটু সব ক্ষেত্রে আমার গানের ক্ষেত্রে একটা কমপ্লেন আছে। সেই কমপ্লেনটা হলো যে পড়শি কেন বছরে একটা গান রিলিজ করে, পড়শির গান কেন নর্মালি পাওয়া যায় না। এটা একদম আমি ডে 1 থেকেই কমপ্লেন শুনে আসছি। যখন অ্যালবামের সময় ছিল, আমরা তো প্রথমে অ্যালবামের যুগটা পেয়েছি, তো এই অ্যালবামের যুগে পড়শি বছরে একটা অ্যালবাম কেন রিলিজ করে? রিজন একটাই যে আমি প্রেশার নিয়ে কাজ করতে খুবই অপছন্দ করি। আমি গান, ওই যে প্রথমেই বললাম, গান হলো আমার ভালো লাগার একটা জায়গা। ভালো লাগার জায়গা থেকে ভালো লাগার কাজটা আমার যখন ভালো লাগবে করতে, আমি তখনই করব। যদি আমার কাছে কোনো না কোনো রিজনে আমার এটা অপছন্দনীয় হয় বা আমার অপছন্দের জায়গায় হয়, তখন সেই কাজটা আমি করি না। এটা এখন যে কোনো রিজনে হতে পারে, গান পছন্দ না হতে পারে, বা লিরিকটা পছন্দ না হতে পারে, স্টোরি আমার কাছে পছন্দ না হতে পারে, বা যার সঙ্গে কাজ করছি সেই কাজের মানুষগুলো আমার জন্য অপছন্দনীয় হতে পারে। আমি বলছি না এটাই রিজন, হতে পারে, হ্যাঁ, বা অনেক কিছু মেনটেনের ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমার অপছন্দ হতে পারে। সো আমার কথা হলো কি যে আমার যদি কোনো না কোনো জায়গার মধ্যে একটু অপছন্দের কোনো কিছু থাকে, তখন আমি কাজ করি না। আমার কথা হলো দ্যাটস ইট।
করব না। তুমি একটু কৌশলে এড়াই গেছো, যাই হোক আমি প্রশ্নটা কিন্তু করছি ভিন্ন, যে ইমরানের সঙ্গে তোমার এত একটা ভালো জুটি তুমি। ওটা আমি প্রথমে বললাম তো যে ইমরান ভাইয়ের যে জুটিটা মুভিতে মানে প্লেব্যাকে মানুষ যে জুটিটাকে পছন্দ করে সেই জুটি হিসেবেই কাজ করবে। যেমন রুমি ভাইয়ের সঙ্গে হয়তো বা আমার জুটিটা মুভির মধ্যে ভালো মানুষের লেগেছে, হয়তো ওই কারণে রুমি ভাইয়ের সঙ্গে আমার মুভির মধ্যে বেশি কাজ করা হয়েছে মানে প্লেব্যাকে। হয়তো বা ইমরান ভাইয়ের সঙ্গে আমার যে গানগুলো আছে মুভির ক্ষেত্রে হয়তো বা আমি বারবারই বলছি হয়তো বা সেই জুটিটাকে মুভির জন্য চুজ করছি মানে পছন্দ হয়নি, ওটার জন্য হয়তো বা করছি না। দ্যাটস ইট, ইটস সিম্পল অ্যাজ দ্যাট। আমি কেন বলি, কারণ এখন কিন্তু সিনেমার একটু ধরন চেঞ্জ হয়েছে। তোমার যে মিষ্টি গলা, মিষ্টি এবং সুরেলা, বেশ মানে অনেকেই তোমার ফ্যান অনেক, এবং এই রকম গলার কিন্তু প্লেব্যাকে বেশ ভালো চাহিদা আমরা দেখি, কিন্তু সেটা আমরা পশ্চিমবঙ্গেও দেখি, বলিউডেও দেখি। আমার কাছে মনে হচ্ছে যে তুমি সুযোগটা পাচ্ছ না। তুমি কি মনে করো এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপার আছে? আচ্ছা, সিন্ডিকেট তো ভেরি অনেস্ট, সিন্ডিকেট সবসময় থাকে। আমি যদি বলি না ভাইয়া সিন্ডিকেট একদমই নেই, সিন্ডিকেট সবখানেই আছে। এটা এখনও ছিল, গততেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এবং এটা আমাদের দেশ বলে কথা নেই, সব দেশে সিন্ডিকেট আছে। বাট সুযোগের ব্যাপার যেটা আমি বলছি, সুযোগ পাওয়ার আগে আমার পছন্দের ব্যাপারটাকে আমি প্রায়োরিটি দিই বেশি। আমার যদি পছন্দ না হয়, সুযোগ পেলেও আমি সেই সুযোগ নিব না। ধরো তো এখন সিনেমা তো নানা ধরনের গান হয়, রোমান্টিক ট্র্যাক থাকে, আইটেম নাম্বার থাকে, আরও নানা ধরনের কি বলে দুঃখ কষ্টের গানও থাকে। তো একই গায়িকা যখন সব ধরনের গান গায়, সেখানে তো দু একটা তোমার পাওয়া উচিত। উচিত কিনা জানি না, বাট আমার হয় না, হয়ে ওঠে না। যেমন মাঝখানে নাটকের গানও আমি করতাম না, কেন করতাম না, আই হ্যাভ নো রিজন। তখন আমি করতাম না, বাট এখন করছি, দ্যাটস ওয়াই আমার গান নাটকে চলছে। আর আমার কাছে না এটা, হ্যাঁ বড় পর্দা একটা ব্যাপার, নাটককে হলো আমরা ছোট পর্দা বলি, বাট আমি গানকে বড় পর্দা ছোট পর্দা হিসেবে বিভক্ত করতে চাই না। গান আমার কাছে গান। আমি যখন মাইক্রোফোনের সামনে যাচ্ছি, আমি যখন সুর এবং কথা সংমিশ্রণে একটা লাইন গাইছি, সেটার মধ্যে আমার যতটুকু কষ্ট হচ্ছে, সেই কষ্ট আমি যে প্ল্যাটফর্মেই গাই না কেন সেই সেম কষ্টটাই হচ্ছে। সো আমি কখন এটাকে বিভক্ত করি না যে এটা বড় পর্দা, এটা ছোট পর্দা, এটা অ্যালবামের গান, এটা মিউজিক ভিডিওর গান। নো, আমি গান গাচ্ছি, পছন্দ হচ্ছে, দ্যাটস ইট। ফ্যান ফলোয়ারের কথা যেহেতু আমি বললাম না তোমাকে, আমার মনে আছে তোমার একটা প্রথম একটা ফেসবুক আইডি ছিল, ভেরিফাইড সম্ভবত, সেটা 7 মিলিয়ন কি বলো সাবস্ক্রাইবার ছিল নাকি ফলোয়ার ছিল। ওই সময়ে এত ফলোয়ার বাংলাদেশে কোনো গায়িকার ছিল না। ওই আইডিটার কি হয়েছিল আসলে? কোনো একটা রিজনে, এটা ফেসবুক থেকে কোনো একটা রিজনে, এটা তখন আসলে আমিও ছোট, আমিও জানি না রিজনটা কি, জাস্ট ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। ওটার পর আমার আবার নতুন করে আমার একদম জিরো থেকে আমার আবার ফেসবুকটা স্টার্ট করতে হয়েছিল, মানে পেজটা। তোমার এখন আবার নতুন আইডিটার প্রায় 8 মিলিয়ন বোধহয় হয়েছে সম্ভব। 8 মিলিয়ন মানে কত, 80 লাখ। অনেক গায়িকার কিন্তু এই পরিমাণও নাই। আমাদের সামনে আছে, যেমন আমাদের সিনেমায় পরিমণি আছে, মেহেজাবিন আছে, তাদের অনেক ফলোয়ার, তাদের নানাবিধ থাকে তাদের। কিন্তু গায়িকাদের মধ্যে আমার কাছে মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার জনপ্রিয়তা অনেক বেশি। আলহামদুলিল্লাহ। এবং তুমি কিন্তু প্রায়ই অনেক গান শেয়ার করো ফেসবুকে, এবং তুমি সেদিন তোমার আন্টির সঙ্গে তোমার একটা গান দেখলাম, এটা আমি আম্মুকে অনেক জোর করে মজার ছলে, যে বলে না আমরা একটা কথা প্রায় বলি, ইনিয়ে বিনিয়ে গান গাওয়ানোর ব্যাপারটা। ইয়াস, আম্মু তো আগে গান গাইতেন, এখন গান গান না, মানে আমরা হয়ে যাওয়ার পরে আম্মু আর চর্চাটা তেমন একটা করে নাই। ওই যে একটা ধামাচাপা পড়ে আসছে তো পড়ে আসছে, যেটা ইউজুয়ালি হয়। তুমি কি এমনিতে রবীন্দ্রসঙ্গীত, নজরুল এগুলো কোনটা শিখছিলে ছোটবেলায়? আমি ক্লাসিক্যাল, আমি কোনো রবীন্দ্রসঙ্গীত আলাদা করে বা নজরুল সঙ্গীতের উপরে যে আলাদাভাবে তালিম নেওয়া সেটা আমি করি নাই। আমি টোটালটাই শিখেছি ক্লাসিক্যাল, মানে উচ্চাঙ্গ সঙ্গীতের উপরেই আমার দক্ষতাটা আনার চেষ্টা করেছিলাম। ওটার সাথে সাথে আমি বিভিন্ন ঘরানার গানগুলো গাইতাম। আমি ওই যে তোমার মার সঙ্গে তোমার যে গানটা আমি দেখছিলাম, আমার প্রথমে বিশ্বাস, আমি তোমার মাকে চিনি, এই কারণে আমি প্রথম দেখায় বুঝতে পারি না এটা যে আন্টি। আমার কাছে মনে হচ্ছিল তোমার কোনো বান্ধবী, মানে এবং তোমাদের কেমিস্ট্রিটাও এমন ছিল।
যাই হোক, তো গানের শিল্পী তুমি অভিনয় করো এখন, কিন্তু আমরা এমন একটা অনুষ্ঠান করছি, এই মুহূর্তে এই পরিবেশে তোমার কাছে একটা গান যদি আমি না শুনি, আমার নিজের অতৃপ্তি থাকবে, আমার ধারণা আমার দর্শকদের অতৃপ্তি থাকবে। তুমি আচ্ছা, একটা একটা ভালো একটা গান আমার এই মুহূর্তের জন্য উপযোগী গান আমাকে শোনাও। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারি সাত রাজার ধন, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরে কি। তুমিও বলো আমাদের দর্শকদের নিয়ে কিছু। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলার যে আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর আমার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো, স্পেশালি আপনার প্রশ্নের এত উত্তর দিতে পেরে অনেক ভালো লাগলো, এবং অনেক বছর পরে, মানে বছর বলবো অনেক দিন পর আপনার সঙ্গে এতটা আবার কথা বললাম, সো সেই জায়গা থেকে অনেক ভালো লেগেছে। দর্শক, আমার ধারণা পড়শির সঙ্গে কথা বলতে বলতে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছুই আসলে জানা হয়নি, সময় কম, সন্ধ্যা হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সঙ্গে। ভালো থাকুন। তুই যে আমারি সাত রাজার